খুব দেরিতে হলেও ভোগ আর শোষণের দৈত্য ইউনূসের ডাকাততন্ত্রের বিভিন্ন অবিচার, নির্যাতন, মিথ্যা এবং মানবতা বিরোধী সকল কর্মকাণ্ড ধীরে ধীরে বহির্বিশ্বে উন্মোচিত হচ্ছে। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন ছাপিয়েছে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা। সেখানে এই এক্সক্লুসিভ প্রতিবেদনে দেখা যাচ্ছে যুক্তরাজ্যের একেবারে উচ্চ পর্যায়ের, সেই দেশের সর্বদলীয় বলা যায়, কারণ সেই দেশের যে দুটি প্রধান রাজনৈতিক দল আছে, টরি পার্টি যেটা কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি, এই দুই পার্টির শীর্ষ আইনজীবীরা বাংলাদেশের অর্থাৎ ইউনূসের যে হাই কমিশনার আছে লন্ডনে, সেই আবিদা ইসলামকে একটা চিঠি লিখেছে যে তারা এই ইউনূসের সন্ত্রাসীর মধ্যে একটা বোধহয় আব্দুল মোমেন নাকি মোমেন যে চালায়, দুর্নীতি দমন কমিশন চালায়, সেখান থেকে মামলা করে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ওইখানে যেটা লিখেছে বৃহস্পতিবার একটা রায় দিতে যাচ্ছে। সেখানে এই ব্রিটেনের এই আইনজীবীগুলো চিন্তা করেন, আইনজীবীদের মধ্যে আছে দুইজন খুব সিনিয়র টরি আইনজীবী, একজন তো সাবেক বিচারমন্ত্রী আনিসুল হক সাহেবের জায়গায় যেমন ছিলেন, নাম হলো রবার্ট বাকল্যান্ড, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের উনি বিচারমন্ত্রী ছিলেন, এবং একজন টরি অ্যাটর্নি জেনারেল, তার নাম হলো, নামটা একটু দেখে নেই, ডমিনিক গ্রিভ। সাথে আছেন শেরি ব্লেয়ার, সাবেক লেবার প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ওয়াইফ। ইনারা খুব কঠোর ভাষায়, ইংরেজদের বিষয়টা বুঝতে হবে, ইংরেজদের একটু কঠোর ভাষা মানে হলো যে অনেক বেশি। আমেরিকানদের ভাষা যদি গালাগালি হয়, ধরেন মা বাপ তুলে যে গালাগালি করা যায়, সেই ধরনের গালাগালি হলো ইংরেজদের ভদ্র ভাষায় কিন্তু কড়া কথা বলা। সেখানে এই ইউনূসের এই প্রহসনগুলাকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে 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 অনাচার ওরা করছে, এবং বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে যেসব তারা যেসব প্রপাগান্ডা নিয়ে এসে এবং রাষ্ট্রের এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে, সেখানে এই ব্রিটেনের এই আইনজীবীরা বলে দিয়েছেন যে এটা আর্টিফিশিয়াল অর্থাৎ, এবং এটা কন্ট্রাইভড। ইন্টারেস্টিং, আমরা বাংলাদেশে বাধা বলি না যে যে কোনো একটা অভিযোগ আসলে যে মিথ্যা, বানোয়াট, তারপরে উদ্দেশ্য প্রণোদিত, তারা এই ভাষাগুলোই একেবারে আরো ভদ্রভাবে এবং কোনো ক্লিশে ইউজ না করে তারা ফ্রেশ ল্যাঙ্গুয়েজে এই জিনিসগুলো বলেছেন। প্রতিবেদনটা আপনারা পড়ে দেখতে পারেন, বাট আমি জিসটা বলে দিচ্ছি। সেখানে তারা সংক্ষেপে সবকিছু তুলে ধরেছেন। তারা বলেছেন যে ইউনূস এবং মোমেন, নাম বলে নাই মোমেনের, বাট এই দুর্নীতি দমন কমিশন ধারাবাহিকভাবে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে আপনার অপপ্রচার করে গেছে, এবং যখন তার এই তামাশাটা কোর্টে, তখন তারা এক নাগাড়ে তাদের মুখের লাগামহীন কটু বাক্য এবং গালিগালাজ সব কিন্তু টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তারা করে গেছে, যেটা কোনোভাবেই ন্যায় বিচারের অনুকূলে না। তারপরে আরো বলা হয়েছে যে টিউলিপ সিদ্দিককে কোনো ধরনের আপনার সেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নাই। টিউলিপ সিদ্দিকের যে আইনজীবী নিয়োগ করতে চেয়েছিলেন, তাকে ইউনূসের ডাকাতরা, যেটা আমরা জানি যে ইউনূসের এই ডাকাতরা এই কাজগুলো হরহামেশা করছে, তাকে তাকে সন্ত্রস্ত করেছে, তার মেয়েকে হাইজ্যাক করতে চেয়েছে, বা তার মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে। এর আগেও আমরা একটা দেখলাম যে তাজুল, শীর্ষ জঙ্গিদের একজন, সে আমাদের যে মেজর জেনারেল ছিলেন জিয়া, যাকে ডাকাতরা ধরে রেখেছে, তার বোনকে পর্যন্ত বলেছে যে তার মেয়েকে মেরে ফেলবে। এই রকম হুমকি ধামকি তো এরা দিয়েই যাচ্ছে, সেটাও কিন্তু এই আইনজীবীদের নজরে এসে, অর্থাৎ হুমকি দিয়ে এবং ভয় দেখিয়ে টিউলিপ সিদ্দিকীর আইনজীবীকে, তিনি যাকে আইনজীবী নিয়োগ করতে চেয়েছিলেন, তাকে তারা টিউলিপ সিদ্দিককে উপস্থাপন করার জন্য সুযোগ দেওয়া হয় নাই। তারপর আরো বলেছে যে টিউলিপ সিদ্দিক এক যুক্তরাজ্যের নাগরিক, তিনি সেই দেশের হাউস অব কমন্সের মেম্বার, অর্থাৎ তিনি সেই দেশের সংসদ সদস্য, তাকে কোনোভাবেই
পলাতক বা এই ধরনের বিবেচনা করার সুযোগ নেই, তার সাথে যোগাযোগ করার জন্য হাউস অব কমন্সে যোগাযোগ করাই যথেষ্ট ছিল। অর্থাৎ যেভাবে বাংলাদেশের জঙ্গি প্রিয় জনসাধারণকে ইউনুস মোমেন বলতে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমান না, এই মোমেন হলো একটা জঙ্গি, সে নাকি আবার উপন্যাসও লেখে, আর কি লেখে অবশ্য একটু ভালোই লেখে, শোনা আছে তার। তো এই মোমেন দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করে এই যেসব কুৎসা রটনা করেছে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে, পলাতক এগুলো বলে, এই জিনিসগুলো যে আসলে যুক্তরাজ্যের এই সিনিয়র মানুষদের, আইনজীবীদের, বা এটাকে কি বলবো, যেহেতু এটা সর্বদলীয় যুক্তরাজ্যের একটা সরকারি বলবো না, একটা জাতীয়, তাদের যে একটা ইউনুসের মতো একটা ছোটখাটো ডাকাত যে এত ধরনের বেয়াদবি করতে পারে, এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে ওইখানে প্রতিফলিত হয়েছে। যে টিউলিপ সিদ্দিক পলাতক বা এগুলা যেগুলা বলা হয় যে, এবং টিউলিপ সিদ্দিককে কোনোভাবেই এইসব কথা বলা যাবে না, এবং এই প্রতিটা কথা বলা ইউনুস, মোমেন বা যারা ইউনুসের ডাকাতদের মধ্যে আরো যারা আছে, তাদের প্রপাগান্ডির যারা আছে, তারা যেই কথাগুলো বলে টিউলিপ সিদ্দিক পলাতক বা টিউলিপ সিদ্দিক, এগুলো একেবারে সম্পূর্ণ অন্যায়, অবিচার, এবং এগুলা সবকিছু ইউনুসের এই ডাকাতদের যে চেহারা, এই চেহারাটারই একটা বহিঃপ্রকাশ। মোটামুটি এই হলো এই প্রতিবেদনটার আপনার কি বলবো সার কথা। সেখানে একটা জিনিস দেখে ভালো লাগলো যে এই যুক্তরাজ্যের দুই দলের সিনিয়র আইনজীবীরা আজকে টিউলিপ সিদ্দিকীর পক্ষে বিবৃতি দিতে এসে, অর্থাৎ চিঠি লিখেছে আবিদা ইসলামকে। সেই চিঠি নিশ্চয়ই এতক্ষণে ইউনুসের টেবিলে পৌঁছে গেছে। কিন্তু একটা জিনিস হলো কি, ইউনুস তো এসে এখানে গণপিটুনিতে মরে যাওয়ার জন্য, ও জানে যে সে যদি সময় মতো পালাতে না পারে ওর গণপিটুনিতে মৃত্যু হবে, এই জন্য সে দ্রুত টাকা পয়সা সব তুলে নিচ্ছে, যত বেশি ভোগ করা যায় তা করে নিচ্ছে। কি বলে, লামিয়াকে নিয়ে কয়দিন ইয়েতে দেখলাম যে লামিয়া তো সব জায়গায় বসে আছে, ওই যে সেক্রেটারি জেনারেল গেল কমনওয়েলথের, সেখানেও লামিয়াই কিন্তু অত্যন্ত অশ্লীলভাবে বসে আছে ইউনুসের এক পাশে, আর কারো খবর নাই। লামিয়ার নোট নেয়, মানে জিনিসটা দেখেন, লামিয়া নোট নেয় কমনওয়েলথের সেক্রেটারি জেনারেলের ভিজিট। অর্থাৎ লামিয়া তো নোট নেওয়ার জন্য না, লামিয়াকে সে কোন পোস্ট দিয়েছে। অর্থাৎ এই মক্কেল আর কাউকে বিশ্বাস করতে পারে না, একমাত্র তার উপপত্নীকে ছাড়া। আশা করি, আমি ধারণা করি, যদি এই আফরোজি নামে তার যে পত্নী ছিল, এই পত্নী তাকে সুস্থ থাকলে কিন্তু সকাল বিকাল থাপ্পড় দিত। ওই মহিলা নাকি খুব দৃঢ়চেতা একটা নারী। এখন সে কি কি করে এই মহিলা ডিমেনশিয়ায় পড়লো, বয়স হয়ে যাওয়াতে, ইউনুসের যেহেতু নানান ধরনের ভোগ লিপ্সা হলো ওর জীবনের কি বলবো একমাত্র চাহিদা, সুতরাং কোথায় সেই আফরোজ যাকে সে বিক্রি করে এগুলা করলো, আর লামিয়াকে নিয়ে সে দ্রুত সব ভোগ করে চলে যেতে চায়, কিন্তু তার কপালে সেটা নাই। এবং সবচেয়ে ভালো লেগেছে দেখেন, এই টিউলিপ সিদ্দিককে কতভাবে জঙ্গিরা অপমান করার চেষ্টা করেছে, যে রাশিয়া থেকে $5 বিলিয়ন, $20 বিলিয়ন টিউলিপ সিদ্দিক গায়েব করে দিয়েছে। এবং টিউলিপ সিদ্দিক কিন্তু আত্মসম্মানের সাথে উনি সরকারের মন্ত্রীর পদ থেকে সরে গিয়েছিলেন। উনি বলেছিলেন যে আমার সরকারের জন্য এটা একটা ডিস্ট্রাকশন, অর্থাৎ বাংলাদেশে যে অনাচার চলতেছে ইউনুসের নেতৃত্বে, সেইটাতে আমি যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, আমাকে যেহেতু তারা আমার নামটা নিয়ে এসে এটা আমার সরকারের জন্য একটা ডিস্ট্রাকশন, সুতরাং আমি পদত্যাগ করলাম। পরবর্তীতে সেই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের যে ইন্ডিপেন্ডেন্ট যিনি তদন্তকারী ছিলেন, সেই তদন্তকারীও এই গার্ডিয়ানের প্রতিবেদনও সেটা আছে, তদন্তকারীও টিউলিপ সিদ্দিকীকে কিন্তু নির্দোষ প্রমাণ করেছে। দেখেন, যুক্তরাজ্য সম্পর্কে যারা জানেন, বা পশ্চিমের যে কোনো দেশ সম্পর্কে, ইউরোপ আমেরিকা সম্পর্কে আপনারা যারা জানেন, তারা জানবেন যে ছোটখাটো $20 বা $25 দুর্নীতি এখানে গোপন করে রাখা যায় না। অথচ এই ইউনুসরা এখানে বিলিয়ন ডলারের দুর্নীতির গল্প বানিয়েছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এবং আজকে এই জিনিসগুলো সারা বিশ্বের সাথে উন্মোচিত হচ্ছে যে না, টিউলিপ সিদ্দিকী নির্দোষ। টিউলিপ সিদ্দিকী, তার ফুফু, এদের সবাইকে, এরা যেহেতু বাংলাদেশে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায়, এরা যেহেতু একটা সেকুলার পন্থায় রাষ্ট্র চালাতে চায়, এরা যেহেতু আধুনিক যুগের সাথে সভ্যতার সাথে তাল মিলিয়ে একটা রাষ্ট্র গঠন করতে চায়, সেখানে সভ্যতা বিরোধী জামাত, শিবির এবং এই ইসলামিক জঙ্গিগুলো রাষ্ট্রটা দখল করে এই মানুষগুলোর বিরুদ্ধে আপনার সব ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
হ্যাঁ, আপনারা হয়তো অনেকে এখনো আমার কথা বিশ্বাস করবেন না, বা এই জিনিসগুলো কোনো দুর্নীতির কথা আসলে তো সবকিছু মানে আমরা সন্দেহের চোখে দেখি। আর আমি ব্যক্তিগতভাবে তো এগুলো ব্যাপারে এগুলোর বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার। কিন্তু এই পুরো জিনিসটা যে একেবারে অন্যায্য, অন্যায়, মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ছিল, এইটা তারা যদি বিশ্বাস না করতেন, যুক্তরাজ্যের এত সিনিয়র আইনজীবীরা, একজন সাবেক বিচারমন্ত্রী, একজন সাবেক অ্যাটর্নি জেনারেল, একজন সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী, যিনি অত্যন্ত একেবারে ব্রিটেনের শীর্ষ আইনজীবীদের একজন, টনি ব্লেয়ার হয়তো তিনিও আইনজীবী ছিলেন ইয়ের পরে, মানে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পরে তার সাধারণত তারা ইয়েতে চলে যায়, কেউ আর আইন পেশায় যায় না। এইভাবে ভাগা ভাগা বিলাতি আইনজীবীরা আজকে টিউলিপ সিদ্দিকীর পক্ষে দাঁড়িয়েছে, এবং এটা যে তাদের আত্মশ্লাঘায় আঘাত এনেছে। আর ইউনুসকে তো তারা আগেই অপমান করে দেখিয়ে দিয়েছে। এর আগে তো সেই ইউনুস ওইখানে গিয়ে ধর্ণা দিয়ে বসেছিল যে কিয়ার স্টারমারের সাথে একটু দেখা করবে, দেখা তো করতে পারেনি। তো আমাদের এটা আসার কথা কি, ইউনুসের যে পরিমাণ অবিচার সে বাংলাদেশে চালাচ্ছে, বাংলাদেশের সব জায়গায়, আপনার বাংলাদেশের শিল্প সংস্কৃতি বলুন, যে ক্ষেত্রটা এমনিতে সংকুচিত, সেখানকার সব লোকজনকে ধরে ধরে যে সে বস্তাবন্দি করছে। এবং আরো দুঃখের বিষয় হলো যে এই লোকগুলো উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু এই জঙ্গিদের সাথে জুলাই জঙ্গি উত্থানে কিন্তু রাস্তায় নেমেছিল, ডিপ স্টেট যাকে বলি আমরা, ইউনাইটেড স্টেটসের টাকা খেয়ে, হ্যাঁ, সে 40-45 বিলিয়ন ডলার খেয়ে সেখানে নেমেছিল। আজকে এগুলা সবার, এদের সবার জীবন, এদের সবার আপনার জীবিকা, সবকিছু ইউনুস কিন্তু আজকে হুমকির মুখে ফেলে দিয়েছে। যারা বিসিএস পরীক্ষা করে করে মানে ঘুষ দুর্নীতি করার জন্য এই রাস্তায় নেমেছিল, তাদের বিসিএস পরীক্ষা এই জিন্দেগিতে আর দেখা হবে না। এখন থেকে ইউনুস যতদিন আছে, এই ডাকাতগুলো যতদিন আছে, ততদিন বিসিএস পরীক্ষায় শুধু শিবিরের ক্যাডাররা বা এই হেফাজতের ক্যাডাররা এরা কিন্তু চান্স পাবে। সুতরাং সব দিক থেকে বাংলাদেশ রাষ্ট্রটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার যে ব্যবস্থাটা গত বছর জুলাই জঙ্গি অভ্যুত্থান করেছিল, সেটার সাথে বাংলাদেশের জনগণ কবে এটার থেকে বের হয়ে আসবে, সেটা বুঝতে হলে যে জিনিসটা আমাদের দেখতে হবে যে বাংলাদেশ সব দিক থেকে আজকে পেরিয়ে একটা রাষ্ট্র। জঙ্গিরা প্রাথমিকভাবে সফল হয়েছিল ইউনুসকে সামনে রেখে, সে যেহেতু নোবেল প্রাইজ পেয়েছে এবং সে যেহেতু বিদেশে গিয়ে সব ধরনের অধিকারের কথা বলে, তৃতীয় লিঙ্গের অধিকারের কথা বলে, নাস্তিকের অধিকারের কথা বলে, এদের সবার অধিকারের কথা বলে দেখে যে ইউনুসকে সামনে রাখলে এটা যে জঙ্গির উত্থান হয়েছে এটা পৃথিবী বুঝবে না। অবশ্য একেবারে প্রায় 6 মাস 8 মাস পৃথিবী বুঝতেই পারে না, হতবিহ্বল হয়ে গেছে যে এত বড় বদমাশ ইউনুস আমাদের এখানে খেয়ে যায়, আমাদের এখানে আনন্দ করে যায়, তারপর বাংলাদেশ থেকে গিয়ে গরিব দুঃখী মানুষকে দেখায় আমরা টাকা দিই, সেই লোক এত খারাপ হতে পারে? আজকে সারা বিশ্বে কিন্তু ইউনুস সম্পর্কে এটাই ভাবছে। এবং আপনি দেখেন এই যে কমনওয়েলথের যে সেক্রেটারি জেনারেল এসে নীরবে একটা ভিজিট হয়ে গেল, এটা যে আমি খুব গুরুত্ব দিই তা না, তারপরেও বাংলাদেশের কোনো পত্রিকায় কিন্তু এটা নিউজ নাই। যদি ইউনুসের পক্ষে এই মহিলা কিছু বলে যেত, এই সেক্রেটারি জেনারেল, সবগুলা পত্রিকা কিন্তু বা মেইন স্ট্রিম যা আছে আর কি, মেইন স্ট্রিম তো এগুলাকে আর বলা যাবে না, এরা কিন্তু হই হই রই রই করে দিত। আমি প্রথম আলো ঘেটে দেখলাম এটার কোনো খবর নাই। আর ইউনুস কিছু প্রেস ব্রিফিং বা সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছে, সেখানে সে একরকম কথা বলেছে, কিন্তু ওই কমনওয়েলথের এই সেক্রেটারি জেনারেলের কমনওয়েলথের অফিসিয়াল ফেসবুকে যে টুইটারে যে পোস্ট দেখলাম, সেখানে এই সেক্রেটারি জেনারেল ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে। অর্থাৎ সারা বিশ্ব ইউনুসকে এখন আপনার এই কি বলে আরো বেশি চোখে চোখে রাখছে। ইনক্লুসিভ ইলেকশন তো ইউনুস করতে পারবে না, কারণ এখন যদি ইনক্লুসিভ ইলেকশন করে তখন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় চলে আসবে। এটা করলে তো ইউনুসের মরণ। যদিও আমি বিশ্বাস করি যে ইউনুসকে একমাত্র মুক্তি দিতে পারে শেখ হাসিনা। আর যে ইলেকশনও করতে যাচ্ছে বাংলাদেশের 20-25% জঙ্গি সন্ত্রাসীদের নিয়ে, এটাতে হয় জামাত ক্ষমতায় আসবে, নাইলে বিএনপি ক্ষমতায় আসবে। যে জিনিসটা বলে তারা এই গত 15-16 বছর মানে একেবারে অস্থির করে ফেলছে সারা দেশকে, ইলেকশন, সেই একটা ফাঁদে আজকে ইউনুস পড়ে গেছে। সবচেয়ে বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় খারাপ নির্বাচনটা ইউনুস করতে যাচ্ছে। প্রথম খারাপ নির্বাচন হয়েছিল কি বলবো, ওই যে ফেব্রুয়ারির নির্বাচন, 28 ফেব্রুয়ারি না কোন ফেব্রুয়ারি নির্বাচন, 1996 সালে তো, হ্যাঁ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেটা করেছিলেন। হ্যাঁ, আমি না এটাকে ইউনুস এটাকে তো আরো খারাপ বলতে হবে, কারণ খালেদা জিয়া তো করেছিলেন একটা বৈধ প্রধানমন্ত্রী হিসাবে, তাই না? হ্যাঁ, বৈধ সরকার হিসাবে। আর ইউনুসের তো কোনো ধরনের বৈধতা নেই, সে ডাকাতি করে ক্ষমতা দখল করেছে, এখন তার ইলেকশনও অবৈধ। আর সেখানে সে এই 15-20% জঙ্গি হেফাজতি এদেরকে নিয়ে, বিএনপিকে নিয়ে ইলেকশন করে ফেলতেছে।
এটা সবচেয়ে মজার বিষয় হলো কি, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলা শুধু যদি বসে বসে পায়ের উপর পা তুলেও মানে এই রং তামাশা দেখতে থাকি, তাহলে ইউনূস কিন্তু বিশ্বের চোখে শেষ হয়ে যাবে সব দিক থেকে। কারণ আজকে বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জঙ্গি কবলিত রাষ্ট্র, এবং জঙ্গিদের এই পৃথিবীতে কোথাও ঠাঁই নাই। দুঃখের বিষয় হলো এই জঙ্গিরা বাংলাদেশকে দখল করে রেখেছে। পৃথিবী এই জঙ্গিগুলাকে শেষ করবে। মাঝখান দিয়ে ইউনূস কয়েক হাজার কোটি টাকা বানিয়ে নিল, 500-600 প্রজন্মের টাকা, তা তো আগেও অনেক টাকা আছে, কিন্তু এই ইউনূস এই অর্থ সে ভোগ করতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ যদি ইউনূসকে পায় সময় মতো, কি করবে ইউনূসও সেটা ভালো করে জানে। সেই জন্য দেখলাম যে লামিয়া এখন ওই কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল আসছে, সেখানে ফরেন মিনিস্ট্রির লোক হয়তো আছে, ওই পেছনে বসে আছে, পাশে বসে আছে লামিয়া। অর্থাৎ ওর কিন্তু সারাক্ষণ এখন মাথার জন্য ডোপামিন লাগছে, অর্থাৎ ডোপামিন ছাড়া ইউনূস বেশি দিন বাঁচবে না। ইউনূসের ডোপামিন তো লামিয়া। চিন্তা করে দেখেন, আমি হেসে হেসে বলছি, বাট জিনিসগুলো অত্যন্ত বাস্তব, আপনারা একটু মিলিয়ে দেখবেন। আর সবচেয়ে ভালো কথা হলো যে এই টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যত অপপ্রচার করেছে আজকে যুক্তরাজ্যের একেবারে দ্বিদলীয় শীর্ষ আইনজীবীরা সেইটাকে নাকচ করে দিয়েছে। সেটা গার্ডিয়ানের প্রতিবেদন আকারে ছাপা হয়েছে। এইটাই ইউনূসের গালে এই বড় একটা জুতা পেটা। এই সপ্তাহে 2টা জুতা পেটা হয়ে গেল। একটা হলো যে কমনওয়েলথের যে সেক্রেটারি জেনারেল শার্লি, কি যেন নাম, শার্লি, বাকিটা আফ্রিকার নাম, ঘানার নাগরিক, সে ঘানার ফরেন মিনিস্টার ছিল। আমি অবশ্য যখন মরক্কোতে ছিলাম তখন সে ওই পদে গেছে। এরাও কিন্তু বুঝে ফেলেছে। অর্থাৎ আবার কমনওয়েলথ ইলেকশন মনিটরিং এ খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কমনওয়েলথ কান্ট্রিগুলাতে। তো ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে তো ইউনূস, এই আমি মনে করি যে সেই হয়তো ডেকে নিছে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেলকে, জুতার বাড়িটা কিন্তু সে ওইখানেও খেয়েছে। এইভাবে জুতার বাড়ি খেতে খেতে ইউনূস এই ধরাধাম ত্যাগ করবে। আর যাদেরকে এই জঙ্গি গোষ্ঠী, এই ডাকাত গোষ্ঠী বারবার মেলাইন করছে, হ্যাঁ, অপবাদ দেওয়ার চেষ্টা করছে, সেই টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, হ্যাঁ, রেদওয়ান, মুজিব, ববি, এরা সবাই কিন্তু আপনার একেবারে সব ধরনের অপবাদ থেকে মুক্ত হয়ে বিশ্বের চোখে বের হয়ে আসে।